আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই 4 কমিশনের প্রধানগণ প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার প্রস্তাবগুলো গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা নতুন বাংলাদেশের চার্টার। এর মাধ্যমে সব দলের ঐক্যমতের ভিত্তিতে জাতির স্বপ্ন বাস্তবায়ন করা হবে। আরও জানাচ্ছেন নাজিব ফরাইসি। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে 11টি সংস্কার কমিশন গঠন করে। প্রথম ধাপে 4টি কমিশনের প্রধানরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান প্রতিবেদন জমা দিয়ে সারসংক্ষেপ তুলে ধরেন। রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে। এক ধরনের নির্বাচক মন্ডলীর মধ্য দিয়ে যেন প্রেসিডেন্ট নির্বাচিত হন। ডায়াসপোরা ভোটিং, আমাদের প্রবাসীদের ভোটিং, তারা বহু বছর থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত, তাদেরকে যাতে ভোটাধিকারের সুযোগ দেওয়া যায়, এটাও আমাদের অন্যতম অগ্রাধিকার ছিল। যে সুপারিশগুলো আছে তার মধ্যে স্বল্প, মধ্যম, দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশগুলো এবং কোন কর্তৃপক্ষ সেটা বাস্তবায়ন করবে সেটাও চিহ্নিত করেছি। এই 22টি আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারগুলো কোনো দলের নয়, এগুলো জাতির আশা আকাঙ্ক্ষা, যা মানুষের ভেতর থেকে উঠে এসেছে। এটা কোন অভ্যুত্থানের একটা চার্টার তৈরি, ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতকের ভিত্তিতে হবে। এই চার্টার থেকে যে ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। ডক্টর ইউনূস বলেন, সংস্কারের আলোকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যার আলোকে হবে পরবর্তী নির্বাচন। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার হবে। আমাদের সেই স্বপ্নের কন্টিনিউটি চাই, বাস্তবায়ন চাই। প্রথম ধাপের 6টি সংস্কার কমিশনের মধ্যে প্রতিবেদন জমা দেয়া বাকি বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের। দ্বিতীয় ধাপে গঠিত গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশনকে প্রতিবেদন দিতে 17 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। কিভাবে আমরা করব সেই ঐক্যমত নিয়ে এসে। নাজিব ফরাইসি, আরটিভি, ঢাকা। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলের সাথে আনুষ্ঠানিক বৈঠক করবে সরকার, এমনটি জানালেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। ঐক্যমতের ভিত্তিতে আইন প্রণয়ন ও অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তাব চূড়ান্ত হলে নির্বাচনের রোডম্যাপ দেওয়া সম্ভব বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার কমিটির প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। জাহিদ রহমানের রিপোর্ট। সংস্কার কমিশন 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানানো হয়, সংস্কার প্রস্তাব যাচাই বাছাইয়ের জন্য কমিশনগুলোকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো। সংস্কার প্রস্তাব চূড়ান্ত ও বাস্তবায়নের রোডম্যাপ তুলে ধরেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। প্রায়োরিটিগুলো ঠিক হবে, কোনগুলোতে আমরা বেশি এমফাসাইজ করব সেগুলো ঠিক হবে। কাজেই আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবে ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। উপদেষ্টা আসিফ নজরুল জানান, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত সংস্কারের মাধ্যমে নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে। আর যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছর জুনের মধ্যে।
তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কাঠামোগত পরিবর্তনের জন আকাঙ্ক্ষা পূরণের আশা আসিফ মাহমুদের। অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি। জুলাই আগস্টের হত্যার বিচারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মার্চ মাস থেকে ট্রাইব্যুনালে শুনানি শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অবশ্যই বাংলাদেশে যে নির্মম যে আপনার অমানবিক গণহত্যা সংগঠিত হয়েছে, অবশ্যই আমাদের সরকার এটার বিচার করবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। রায় বলা হয়, এই মামলায় আসামিদের কারো অপরাধ পাওয়া যায়নি। অর্ণ গফুরের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা তছরুফের অভিযোগে 2008 সালের 3রা জুলাই বেগম খালেদা জিয়া সহ 6 জনকে আসামি করে মামলা করে দুদক। বকশীবাজারের বিশেষ জজ আদালত 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয়। তারেক রহমান সহ অন্য 5 আসামিকে দেয়া হয় 10 বছর করে কারাদণ্ড। রায়ের বিরুদ্ধে আপিল করা হলে হাইকোর্ট বিভাগ বেগম জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে। 5 আগস্ট পট পরিবর্তনের পর খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। স্থগিত করা হয় সাজার রায়ের কার্যকারিতা। সাজার রায়ের বিরুদ্ধে আলাদা আপিল করেন বেগম জিয়া। আপিল শুনানি শেষে এ মামলা থেকে বেগম জিয়াকে খালাস দিল আপিল বিভাগ। যে মামলাটির মধ্যে কোনো সারবত্তা ছিল না, যে মামলার মধ্যে সাজা দেওয়ার মতো কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না, সেই মামলায় নিম্ন আদালতে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। বেগম জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি বিদ্বেষমূলক ছিল বলে উল্লেখ করেন আপিল বিভাগ। আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ দুঃখ লাগে অ্যাপিলেট ডিভিশন থেকে বলে দিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। সবকিছু ছিল পলিটিক্যাল স্কিম। বেগম জিয়াকে অভিযুক্ত করে আগের আইনজীবীরা ভুল করেছিলেন বলে স্বীকার করেন দুদকের আইনজীবী। এর আগের লয়ার সে যেটা মনে করেছে, কিন্তু আমার কাছে যখন এসেছে আমি এই ভুলগুলো পেয়েছি। খালেদা জিয়ার ব্যাপারে যদি বলেন, বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। এ রায়ের ফলে আওয়ামী লীগ আমলে দোষী সাব্যস্ত হওয়া 2টি মামলাতেই বিএনপি চেয়ারপারসন নির্দোষ প্রমাণিত হলেন। ফলে তার নির্বাচন করার আর কোনো বাধা থাকল না। অরণ্য গফুর, RTV, ঢাকা। ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ সহ 124 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন তহমুল ইসলাম। এজাহারে উল্লেখ করা হয়, স্বৈরাচারী শেখ হাসিনার পতনে সংগঠিত ছাত্র জনতার ঐক্য আন্দোলনকে দমন করতে দেশের গণহত্যার পরিকল্পনা করা হয়। সেই মোতাবেক কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন না হয় সেই জন্য নির্দেশ দেন। পুলিশ জানায়, মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাইমা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের ব্যবস্থা করেন শেখ হাসিনা। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার চাচা তারিক সিদ্দিক সহ 4 জনের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে সংস্থাটি। এদিন টেলিকম ব্যবসার আড়ালে প্রায় 6 কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নারকপুরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে দুদক বলছে, প্রাথমিক তথ্য তাদের কাছে সত্যতা মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে তাকে নিয়োগ দেন। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ব্রিটিশ মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতে মাঠে নেমেছে দুদক। একই সাথে তার চাচা তারেক সিদ্দিকী সহ মোট 4 জনের সম্পদের হিসাব মিলিয়ে দেখতে চায় সংস্থাটি। জনাব তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টেলিকম ব্যবসার আড়ালে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক পরিবারের 3 কোটি 32 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। শামীম ওসমান পরিবারের কে টেলিকমিউনিকেশনসের 2 কোটি 51 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। তার স্ত্রী আসামি সৈয়দা আরজুমান বানু এবং পরিচালক তার কন্যা জনাব এস আমরিন রাখিকে সহযোগিতা করে অপরাধ করায় আজ একটি মামলা রুজু হয়েছে। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক থেকে 2,34 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এসএলএম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান করছে দুদক। বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের সম্পদের খোঁজেও মাঠে নেমেছে সংস্থাটি। সেলিম মালিক, RTV, ঢাকা। মঙ্গলবার সস্ত্রী গ্রেফতারের পর আজ বিকেলে আদালতে আনা হয় ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী লায়লাকে। আদালতে ছাগলকাণ্ডকে নিজের পাপ উল্লেখ করে মতিউর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার তিনি। গোয়েন্দা সংস্থা 6 মাস যাবৎ তার ছেলেকে ব্যবহার করে ছাগলকাণ্ড ঘটায় বলে দাবি তার। এ সময় অস্ত্র মামলায় মতিউর রহমানের 10 দিনের রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে দুদকের দায়ের করা আরেক মামলায় মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার স্ত্রীকে আজকে মহানগর আদালতে দুদকের মামলায় হাজির করা হয় এবং সেখানে রিমান্ড প্রার্থনা করা হয়। সেটা আগামী দিন রোববার শুনানি হবে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার নিকট অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য হস্তান্তর করে। দীর্ঘ 12 বছর পর কারামুক্ত হলেন ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। সন্ধ্যা 6:30টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে রফিকুল আমিন সহ 19 জনকে 12 বছর করে কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি 4,515 কোটি 57,54,454 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রফিউল আলম এ রায় ঘোষণা করেন। তবে রফিকুল আমিন 12 বছর ধরে কারাগারে আছেন। রায়ে আদালত বলেন, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে। সেই ক্ষেত্রে এমডি রফিকুল আমিনের সাজা হয়ে গেছে। যে মুক্তি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, যেহেতু জরিমানার একটা বিষয় রয়েছে, বিজ্ঞ বিচারিক আদালত বলেছেন যে আমি আমার রায় সুস্পষ্টভাবে বলেছি যে যেহেতু তাদের মেয়াদ শেষ হয়েছে, অতিক্রান্ত হয়েছে 12 বছর 3 মাস, সে কারণে তাদেরকে মুক্তি দানের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থী শামীম হত্যা চেষ্টা মামলায় বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও এদিন সাবেক এমপি হাজী সেলিম ও তার ছেলে সোলেমান সেলিম এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে পৃথক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত এসব আদেশ দেন। এর আগে সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল সহ জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। বিচারপতি যারা শামসুদ্দিন চৌধুরী মানিক এবং জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, ফারুক খান, হাজী সেলিম, আইনমন্ত্রী আনিসুল হক এবং হাজী সেলিমের ছেলে সাবেক অবৈধ এমপি সোলামান সেলিম, তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। সালমান এফ রহমান এবং পলক তারামিয়ার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, তবে আশানুরূপ উন্নতি হয়নি বলে এখনও লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়নি। এজন্য খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এম জাহিদ হোসেন। তিনি বলেন, হুইলচেয়ার ছাড়া ও কারোর সাহায্য ছাড়াই তিনি হাঁটতে পারছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেই সরাসরি লন্ডনে ছেলের বাসায় যাবেন খালেদা জিয়া। সেখানে তিনি আরও কিছু সময় থাকবেন বলে জানান ডাক্তার এম জাহিদ হোসেন। লিভার ট্রান্সপ্লান্টের ইস্যু, ইয়েস ইট ইজ কিপিং ইন মাইন্ড, কিন্তু মনে রাখতে হবে হয় দ্যাট ইজ ফিজিবল, হয় দ্যাট ইজ আদৌ করার মতো অবস্থার মধ্যে আমরা কি এখনও আছি কি না, অথবা কিভাবে করলে উনি আরও ভালো থাকতে পারবেন, আমরা কি রিস্ক বেশি নিয়ে ফেলবো, এইসব অনেক জিনিস আছে। কাজেই সেগুলো বিচার বিশ্লেষণের এখনও সময় আসে নাই। ওনারা সময় করে বিচার বিশ্লেষণ করে তারপরে জানাবেন। ওনারা যখন জানাবে আমরাও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। চীন সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, ঋণ সহায়তা ও তিস্তা প্রকল্পের বিষয়ে আলোচনা সহ চীনের সঙ্গে আন্তর্জাতিক বিষয়ক চুক্তি নবায়ন করার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আসন্ন চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক সহ মিয়ানমার ইস্যুতে নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আলোচনা হবে। এছাড়া এ সফরে সুদের হার কমানো ও ঋণের মেয়াদ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব পাবে বলে জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে $5 বিলিয়ন চুক্তি বহাল রাখা সহ বাজেট সহায়তা নিয়েও চীনের সাথে আলোচনা হবে। ডাকসুর গঠনতন্ত্রে 18টি ও হল সংসদে 22টি সংস্কার প্রস্তাবনা সহ 377টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। বিকেলে ডাকসু গঠনতন্ত্রের সংস্কার প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমাদান শেষে ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তিনি বলেন, ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র রেখে ছাত্রদের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। তাই 24 পরবর্তী ডাকসু নির্বাচনে ছাত্রদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ আমূল সংস্কার প্রস্তাব দেয় সংগঠনটি। ঢাকার গুলশান 1-এ উদ্বোধন করা হয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের হাইসেন্স QLED টিভি শোরুম। ফেয়ার গ্রুপের ডিরেক্টর মুহতাসিম দায়ান শোরুমটির উদ্বোধন করেন। এই সময় তিনি বলেন, গ্রাহকদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে প্রিমিয়াম মানের হাইসেন্স QLED টিভি সিরিজ বাজারে আনা হয়েছে। আধুনিক প্রযুক্তির এ টিভিতে কালার, ফিচার ও ডিজাইনের সমন্বয় করা হয়েছে। এই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান মার্কেটিং কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ব্যবস্থাপনা নির্বাহী JM তসলিম কবির, মার্কেটিং অফিসার মুশফিকুর রহমান। পরে কেক কেটে পণ্যের বিপণন প্রক্রিয়ার উদ্বোধন করা হয়। বিপিএল এর শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। সাগরিকায় বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। ঢাকা ও সিলেটের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় সিলেট ও ঢাকা পর্বের ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ঢাকার। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে লড়বে খুলনা টাইগার্স। এদিকে বিসিবি সভাপতির সাথে বৈঠকের পরও দুর্বার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুর সমাধান হয়নি। তবে বোর্ডের সভাপতির আশ্বাসে অনুশীলনে ফিরছে ক্রিকেটাররা। চট্টগ্রাম থেকে ইমরান কায়েস মিঠুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। সাগরিকায় সবুজ গালিচার 22 গজে ঝড় তুলতে প্রস্তুত দলগুলো। প্রথম ম্যাচের দুই দলই বুধবার অনুশীলনে ঘাম ঝরিয়েছে ঘণ্টা দুয়েক। নেটের রিশাদ, মুশফিক, তামিমরা ছিলেন সাবলীল। নেটের উইকেটে তামিমদের উইলোর এই সাবলীলতাই বলে দেয় কেমন হতে যাচ্ছে সাগরিকার উইকেট। মিজানুর রহমান বাবুল জানালেন, একটি ট্রু ব্যাটিং উইকেটে হতে যাচ্ছে চট্টগ্রাম পর্ব। তবে দলটির ভাবনায় ডেথ ওভার নিয়ে। ডেথ ওভারটাই আমাদের নিয়ে চিন্তিত, মানে পেস বোলিং বা বোলিং ইউনিটটা, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। উইকেট দেখতে খুবই ভালো এবং আমার কাছে মনে হয়েছে যে ব্যাটিং
টাই এখানে বেশি ব্যাটসম্যানরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে ব্যাটিং করতে। ঢাকার সেশনে সব ক্রিকেটারই ছিল ফুরফুরে মেজাজে। সিলেটে লিটনের সঙ্গে রেকর্ড পার্টনারশিপ গড়ে ইতিহাস গড়া তামিম বলছেন, টুর্নামেন্টে টিকে থাকার মিশন নিয়েই তাদের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে। ম্যাচ বাই ম্যাচ এগোনোর চিন্তা আমাদের। যদি আমরা ম্যাচ বাই ম্যাচ সাকসেস হতে পারি তাহলে হয়তো বা টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারবো আমরা। যদি কোনো ইনিংসে ভালো শুরু হয় সেখানে আমি কিভাবে সময় নিয়ে আরো ভালো করতে পারি, জাস্ট এই প্ল্যানটাই থাকবে আমার। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ও খুলনার মধ্যকার জমজমাট লড়াই দেখার অপেক্ষায় স্বাগতিক দর্শকরা। চট্টগ্রামের সাগরিকার এই ব্যাটিং সহায়ক উইকেট নিয়ে কত আলোচনা, এবারের ঢাকা এবং সিলেট পর্বে যে পরিমাণ রান হয়েছে তা এই সাগরিকার উইকেট ছাপিয়ে যাবে কি না তা নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। তবে চমৎকার এই কন্ডিশনে দলগুলো তাদের একাদশে কতটা ফাইন টুইনিং করতে পারবে তার উপর নির্ভর করবে সফলতা এবং ব্যর্থতা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।